হ্যালো বন্ধুরা, 100তম স্পেশাল এপিসোডে প্রেত আত্মা সকল বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আছি বাবান, তোমরা সবাই শুনছো প্রেত আত্মা, যেখানে সত্যিকারের ঘটনা শোনানো হয়। দেখতে দেখতে আমরা চলে এলাম প্রেত আত্মার 100তম সেই স্পেশাল এপিসোড। বন্ধুরা, আজকের ঘটনাটা একদম অন্য রকমের, আর এই ঘটনাটা পাঠিয়েছে আমাকে হাওড়া উত্তরপাড়া থেকে রিয়া পাল। তো ঘটনাটা আমি আমার মতন করে তুলে ধরছি সবার সাথে। তো সবাই চুপটি করে বসে পড়ো, আর যারা যারা শুনছো এই মুহূর্তে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে প্রেত আত্মা। তাহলে রেডি তো? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ঘটনাটা তোমাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। এই ঘটনাটা আমি আমার মতো করে তুলে ধরছি। আমি রিয়া, আমার হাজব্যান্ডের নাম হচ্ছে ভুবন। আমাদের বিয়ে হয়েছে 4 বছর, আর আমাদের সাথে আছে আমার শাশুড়ি মা। তো আমার হাজব্যান্ড একটা জামা কাপড়ের দোকান রয়েছে শিয়ালদায়। তো আমরা চিন্তা করছিলাম যে আশেপাশের মধ্যে যদি কোনো বাড়ি পাওয়া যায়, মানে জায়গা সমেত বাড়ি এরকম। তো আমরা খোঁজ পেতে পেতে জায়গা পেলাম হাওড়া উত্তরপাড়া। মানে আমরা যে জায়গাটা খুঁজে পেলাম বাড়িটা, সেই বাড়িটাকে নিয়েই ঘটনা। সেই বাড়িটার দূরত্ব উত্তরপাড়া প্ল্যাটফর্ম থেকে হেঁটে 10 থেকে 15 মিনিট, একটু ভিতরের সাইড। জায়গা খুবই ভালো, তবে বর্ষার সময় অনেকটাই জল জমে যায়। তো সেই জায়গাটা আমরা অনেকটাই কম দামে পেয়ে গেলাম। তো জায়গাটা কেনার আগে থাকতেই অনেক রকম সমস্যার কথা শুনতে পেলাম জায়গাটার নামে, যে জায়গাটা নাকি ভুতুড়ে। মানে এখানে নাকি অনেকেই নাকি এসেছে, কেউ থাকতে পারেনি। অনেকেই জায়গাটা কিনেছে কিন্তু থাকতে পারেনি, বিক্রি করে দিয়ে চলে গিয়েছে। তো এখনও পর্যন্ত আমরা এই জায়গাতেই রয়েছি। তো আমি তাহলে সরাসরি মূল ঘটনায় চলে আসছি। তো জায়গাটা কেনার পরে অবশ্যই পুজো দেওয়ার একটা ব্যাপার থাকে। জাঁকজমক করে হোমযজ্ঞ করে জায়গাটার পুজো দিলাম, মানে বাস্তবেটার পুজো দিলাম। তো জায়গাটা ছিল অনেকটাই বড়, কত কাটা সেটা আর বলছি না। নিচের তলায় ছিল 3টে রুম, কিচেন হচ্ছে আলাদা, বাথরুম আলাদা। আর উপরের তলায় ছিল 2টো রুম, বড় ব্যালকনি প্লাস বাথরুম, আর একটা ছোটো রান্নাঘরের জায়গা। যেহেতু আমরা 3টে প্রাণী আর 2তলা বাড়ি, আমাদের জন্য পুরো পারফেক্ট। তো আমার বরের মানে বুবনের কাজ করতে কোনো রকম সমস্যা হতো না। তো ওখান থেকে ট্রেন ধরে চলে আসতো হাওড়া থেকে বাসে ধরে শিয়ালদায় দোকানে। তো ভালোই চলছিল দিন কত। তো আমরা ওই জায়গায় পুজো পাঠ দিয়ে ঢুকে যাওয়ার পর থেকে প্রায় 1 মাস কেটে গেল, খুব সুন্দর চলছিল। তারপর থেকে শুরু হলো আমাদের সাথে খুবই ভয়ানক ঘটনা, যেগুলো এখন আর হচ্ছে না, রিসেন্ট কিছুদিন আগে পর্যন্ত হচ্ছিল। তো কি, রাতে ঘুমাচ্ছি, আমার শাশুড়ি মা আলাদা রুমে ঘুমাচ্ছে, আর আমরা ঘুমাতাম বন্ধুরা নিচের তলায়। উপরের তলাটা কিন্তু পুরোটাই ফাঁকা থাকতো। যদি কোনো আত্মীয় স্বজন আসতো বা আমার বাড়ি যদি কোনো মানুষজন আসতো, তখন তারা উপরের ঘরে চলে যেত। তো নিচে মা ঘুমাচ্ছে আলাদা রুমে,
আমি আমার হাজব্যান্ডের সাথে ঘুমাচ্ছি। রাত্রি তখন প্রায় 2:30। সেই সময় আমি শুনতে পেলাম যে ছাদেতে, মানে দুতলার ছাদে উপরের ঘরে বাচ্চা খেলা করছে, মানে ছোটাছুটি করছে, একটা শব্দ পাচ্ছি, প্লাস বাচ্চার গলার ভয়েসে একটা খেলা চলছে, যেমন হয় আর কি, বাচ্চারা ছোটাছুটি করছে, এরকম একটা সাউন্ড বিশদ কানে আসে। তো প্রথমে আমি ভাবলাম যে এটা হয়তো পুরোটাই আমার মনের ভুল, ঘুম করে হয়তো এরকম হয়তো শুনেছি। কিন্তু বন্ধুরা না, আমি সেই সাউন্ডটা শুনে বউকে ডাকছি, কি গো শুনছো? ছাদেতে না কি একটা শব্দ হচ্ছে। বউ বলছে, কি বলছো? তুমি ঘুমাওনি এখনো? ছাদে কোথাও শব্দ হচ্ছে, ঘুমাও তো। বলছে, না গো সত্যি। বলে আমি আর বউ দুজনে মিলে উপরের ঘরে গিয়েছি। যখন যাচ্ছি বন্ধুরা, তখন কিন্তু কোনো সাউন্ড পাচ্ছি না। উপরের ঘরে লাইট ফাইট জ্বালালাম, দেখলাম পুরো ঘর পরিষ্কার, কোথাও কেউ নেই, শুধু একটা জানলা খুলে গিয়েছে, জানলার পর্দাটা হাওয়ায় উঠছে। তখন আমি রিয়াকে বললাম যে ওই দেখেছো, এই হাওয়ার সাউন্ডটাই হয়তো, জানলাটা হয়তো কচকচ শব্দ হচ্ছিল, সেই সাউন্ডটাই হয়তো পেয়েছি। ও চিন্তা করার ব্যাপার নেই, তারা জানলা দিয়ে দিচ্ছি। বলে, বন্ধুরা কি বলবো, জানলা দিয়ে দিলাম, এসে শুয়ে পড়লাম নিচে এসে। আর কোনো রকম সাউন্ড কিন্তু ওই দিন আর পেলাম না, প্রথম দিন কেটে গেল। এই ঘটনার প্রায় 1 সপ্তাহ মতো কোনো রকম কিছু কিন্তু শুনতে আর পাইনি, ভালোই চলছে দিন। তো এরকম হঠাৎ আমার শাশুড়ি মা দুপুরবেলায় করছে রান্না, তখন বাজে 1টা থেকে 1:30। আমি গিয়েছিলাম বাথরুমে। তো শাশুড়ি মা নাকি হঠাৎ নাকি চিৎকার করে উঠল, চিৎকার করে উঠে মাথা ঘুরে পড়ে গেল। সঙ্গে সঙ্গে আমি বাথরুম থেকে ছুটে এসে বললাম, মা কী হয়েছে, মা কী হয়েছে? অজ্ঞান হয়ে গিয়েছে। চোখে মুখে জল দিলাম। খানিকক্ষণ পরে শাশুড়ি মা বলছে, বৌমা তুমি কোথায় চলে গিয়েছিলে? না কেন? না মা, আমি তো বাথরুমে গিয়েছিলাম। তুমি বাথরুমে গিয়েছিলে? কেন বলছি, আমি জানি যে তুমি বাথরুমে গিয়েছিলে। আমি রান্না করছি, হঠাৎ দেখলাম আমার পিছন দিকে কে যেন একজন এসে দাঁড়ালো। এটা আমি ফিল করেছি, কিন্তু দেখতে পাইনি কাউকে। সেই মুহূর্তে আমার কি মনে হলো, আমি পিছন ঘুরে তাকাতে দেখলাম কে একজন হেঁটে চলে গেল, পুরো সারা ধবধবে শাড়ি পরে, চুল পুরো ছাড়া, দরজার এই কোণ থেকে ওই কোণে চলে গেল। সেইটা দেখে আমি এতটাই ভয় পেয়ে যাই, ওখানেই আমার মাথাটা ঘুরে যায়। তো সেই ঘটনা শুনে সঙ্গে সঙ্গে আমি বুবুনকে ফোন করলাম, পুরো ঘটনাটা বললাম। বুবুন ওই দিনকে দোকানটা বন্ধ আর করেনি, দোকানে যে ছেলেটা ছিল তার উপর দায়িত্ব দিয়ে বাড়ি চলে এলো, এসে পুরো ঘটনাটা শুনলো। তখন আমি বললাম, মানে বুবুন, যে মা মা কী বলছো, এসব কখনো হয় নাকি? এসব কোনো কিছুই নয় গো মা, তোমার মনের ভুল, তুমি এসব সিরিয়াল দেখো তো, এই জন্য হয়তো হতে পারে। তো যাই হোক, আর কোনো রকম সমস্যা হয়নি, কারোর কোনো শরীর খারাপ কোনো কিছুই হয়নি, শুয়ে পড়েছে। ফের ওই দিন রাত্রিবেলায় আমি শুনতে পেলাম, মানে বুবুন শুনতে পেলাম যে ছাদেতে, মানে দুতলার ঘরে দরজা খুলছে আর বন্ধ হচ্ছে, কেমন হয়। তো রিয়া ঘুমাচ্ছিল, আমি শুনতে পেয়ে ওকে আর ডাকিনি, আমি উপরে লাইটও জ্বালাইনি। আমি আস্তে আস্তে সিঁড়ি থেকে হেঁটে হেঁটে উপরের দিকে যাওয়া শুরু করলাম। সেই মুহূর্তে উপরে যখন গেলাম, দেখলাম কোনো কিছুই কিন্তু দেখতে পেলাম না, শুধু এটা দেখলাম যে দরজাটা খুলছে অটোমেটিক, বন্ধ হচ্ছে। সেটা দেখে আমি এতটাই ভয় পেয়ে যাই, সঙ্গে সঙ্গে আমি লাইটটা জ্বালিয়ে ফেলি। লাইটটা জ্বালাতে দেখলাম সেটা বন্ধ হয়ে গেল অটোমেটিক। জানি না এটা কী করে হলো, কিসের জন্যই বা হলো,
কিন্তু বন্ধুরা এক ফোঁটা কিন্তু হাওয়া চলছিল না। তো সেটা দেখে এসে আমি সঙ্গে সঙ্গে পুরো ঘটনাটা আমার বউ রিয়াকে বললাম। তখন রিয়ার আমি ঠিক করলাম যে বাড়িতে একটা বড় করে ভালো ত্রান্তিক ডেকে নিয়ে এসে হোমযজ্ঞ করতে হবে। নিশ্চয়ই বাড়িতে কোনো সমস্যা আছে, সেটা আমি আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করলাম। তো পরদিন সকালবেলায় চলে গেলাম দোকানে। আর আমার দোকানটা বন্ধ থাকতো রবিবার করে। তো দোকানে চলে গেলাম। দোকানে গেছি আমি ওই বেলা 10টার মধ্যে দোকান খুলতে লাগে। আর ওই দিনকে বৃষ্টিও হচ্ছিল। আমি মেয়ে দেখি দুপুর থেকে আকাশটা কালো করে এলো হঠাৎ। আকাশ ডাকছে প্লাস বৃষ্টিও দেখি হচ্ছে। সেই মুহূর্তে আমার ফোনে ফোন ঢোকে। আমার মা আমাকে ফোন করেছে। ফোন করে বলছে একটা কথা, বাবা বুবুন, তুই ঝপ করে দোকান বন্ধ করে বাড়ি আয়, বৌমার অবস্থা খুব খারাপ, বৌমা সিঁড়ি থেকে পড়ে গেছে। আমি বলছি কী বলছো, কী করে পড়লো? বলছে অত কথা বলতে পারবো না, তুই ঝপ করে আয়। কী বলবো বন্ধুরা, সেই সময় আমি দোকান কোনো রকমভাবে বন্ধ করেছি, করে দিয়ে হন্তদন্ত হয়ে আমি বাড়ি এসেছি। পাড়ার লোকেরা চলে গেছে অলরেডি, ক্লাবের ছেলেরা, তারা টোটো করে সামনের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো কি না, বউয়ের পা ফ্র্যাকচার হয়ে গেছে গোড়ালির কাছে। তো পায়ে প্লাস্টার করে যখন আসা হলো বাড়িতে, বউ তখন আমাকে বলছে একটা কথা, জানো এই বাড়িতে আর আমরা থাকতে পারবো না, এই বাড়িতে থাকতে পারবো না, থাকলে কিন্তু আমাদের মধ্যে কেউ না কেউ মারা পড়বে। বললাম কী বলছো, কি হয়েছে কি? তখন সে বলছে, আমার বউ, আমি উপরের ঘরে গিয়েছিলাম বিকেল টাইমটা, যে জানলা ফানলাগুলো দিয়ে দেবো, বৃষ্টিও পড়ছিল তার জন্য। উপরে গিয়ে জানলা ফানলাগুলো দিয়েছি, দিয়ে যখন নিচে নামছি তখন হঠাৎ দেখলাম আমার গাটা খুব ভারী হয়ে গেল। সেই মুহূর্তে আমার পিছন দিক থেকে কে যেন আমার নাম ধরে ডাকলো, আমি থমকে দাঁড়িয়ে যাই। কী বলবো, সেই মুহূর্তে আমি যখন পিছনে ঘুরে তাকাতে যাব, দেখলাম তার আগেই আমার পিঠে কার একটা স্পর্শ, পুরো বরফের মতো ঠান্ডা একটা হাত আমার পিঠে হাত দিয়েছে। সেই দেখে আমি যখন পিছন ঘোরাতে গেলাম, দেখলাম মুখ তো বোঝা যাচ্ছে না, মুখ পুরো ক্ষতবিক্ষত সাদা, আর চুলগুলো সামনে পড়ে রয়েছে, খুব বাজে একটা অবস্থা। আর তার গলায় একটা মোটা দাগ। সেই দেখে আমি এতটাই ভয় পেয়ে গেছি, মানে কি বলবো, মুখের পুরো কথা বন্ধ হয়ে গিয়েছে। ওই সিঁড়ি থেকে আমি পড়ে যাই নিচে, তখন আমার এই বিপত্তিটা ঘটে। সেইটা পুরো ঘটনাটা আমার মাও ছিল সেই সময়, শুনে আর তখন ঠিক করা হলো ভালো একটা তান্ত্রিককে ডেকে ভালো করে হোমযজ্ঞ করতে হবে। তো তান্ত্রিক যখন এলো তাকে সমস্ত ঘটনাটা বললাম। সে শুনে বলছে, এই বাড়িটা বাস্তু খুবই খারাপ, অপঘাতে মৃত্যুর বাড়ি, এর আত্মা কোনোদিনও শান্তি পাবে না। তাও আমি চেষ্টা করছি যতটা করতে পারি আমার দিক থেকে। বলে তান্ত্রিক এসে 3 দিন ধরে হোমযজ্ঞ করা হলো। কি তারপরে ঘটনাটা শুনলাম, কি মেন ঘটনাটা, ওখানকার যে আশেপাশের মানুষজন তারা বলল যে এই বাড়িতে থাকতো হাজব্যান্ড এবং ওয়াইফ, তাদের ছিল একটা মাত্র সন্তান। তো হাজব্যান্ড একটা ভালো জায়গায় কাজ করতো, সকালবেলা করে যেত আর রাতে করে নাকি আসতো। বাড়িতে থাকতো ওই ওয়াইফ আর তার ছেলে। ওই ছেলেটা নাকি ছাদে খেলতে খেলতে ছাদ থেকে পড়ে মারা যায়। আর সেটা সহ্য করতে না পেরে ওই দিনকেই নাকি ওনার বউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে নাকি এই বাড়িতে এইসবগুলো চলে আসছে। তো যারাই নাকি এই বাড়িটা কিনে তারা নাকি থাকতে পারে না। তো বন্ধুরা, জানি না আমরা কদিন থাকতে পারবো। আমরা এই পুজো পাঠ করার পরে আপাতত এখনও পর্যন্ত রয়েছি, কোনো রকম সমস্যা কিন্তু হয়নি আমাদের। আমাদের হাতে তাবিজ দিয়ে গিয়েছে আর একটা জল দিয়ে গেছে। সেই জলটা বলেছে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার বাস্তুর চারিদিকে
ছড়াতে। আর ঠাকুর ঘর যেটা ছিল, সেই ঠাকুর ঘরটা ছিল উত্তর দিকে। সেটা বলেছে ঈশান কোণ যেটা হয়, পূর্ব এবং উত্তর যে ঈশান কোণ যে দিকটা হয়, সেই ঈশান কোণে করতে। তো ওইরকমভাবেই আমরা করেছি। আপাতত কোনো রকম সমস্যা দেখা দেয়নি। তো যদি কোনো রকম সমস্যা দেখা দেয় সেটাও শেয়ার করে দেবো। তো বন্ধুরা, ঘটনাটা কিন্তু এরকমই ছিল। সত্যি একটা ভয়ানক হাড় কাঁপানো ঘটনা। তোমাদের কেমন লাগলো ঘটনাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। কে কোথা থেকে শুনছো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো আশা করছি ঘটনাটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে সবার সাথে। আর যারা যারা নতুন শুনছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো 100তম স্পেশাল এপিসোড এটাই ছিল বন্ধুরা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাকে ঘটনা পাঠাবে। তোমাদের এই প্রিয়তাত্মা ছোট্ট একটা পরিবার, এটা কিন্তু আমার একার নয়, সবাই। তো দেখতে দেখতে আমরা 200 আপ সাবস্ক্রাইবার হয়েছে। চেষ্টা করবো এটা কীভাবে 500তে নিয়ে যাওয়া যায়। সেই আশীর্বাদ তোমরা সবাই করবে, পাশে থাকবে প্রেতাত্মা, সাপোর্ট করবে। আর তোমাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে তো অবশ্যই কিন্তু আমাকে পাঠাও। অবশ্যই আমি বলছি পড়ে শোনাবো। আর তোমাদের কাছে যদি রেকর্ডিং কোনো করে পাঠাতে পারো সেটাতেও অসুবিধা নেই, আমি সেটা শেয়ার করে দেবো। তো অবশ্যই বন্ধুরা, তাহলে সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, প্রেতাত্মার পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।